গৌরী ছিল 7 ভাইয়ের এক বোন। খুবই আদরের বোন ছিল গৌরী, সবারই অনেক আদরের ছিল এবং কি গৌরীর কোনো জায়গা মানা ছিল না, যেখানে মন চায় সেখানে চলে যেত গৌরী। টুনটুনি বান্ধবী, দেখতো এই গানগুলো কোথায় বসতেছে রে? দেখ গরিব বান্ধবী, আমার ঘরের পিছনে সুন্দর একটা ডান্স ক্লাব হয়েছে, সেখান থেকেই এই গানের শব্দগুলো আসতেছে, বুঝতে পেরেছিস? দেখ টুনটুনি বান্ধবী, আমি ক্লাবে যাব, চল না বান্ধবী একটু যাই সেখানে। না বাবা না, আমি ওই জায়গায় যাবো না, কারণ ওই জায়গায় সবাই নেশাগ্রস্ত অবস্থায় থাকে, ওই জায়গায় যে কোনো বিপদ হয় এবং কি আমরা খুব ভালো মানুষ, আমরা তাহলে ওখানে কিসের জন্য যাবো? দেখ বান্ধবী, আমি ডান্স বার কোনোদিনও দেখিনি, ক্লাব কোনোদিনও দেখিনি, চল না বান্ধবী, আমি একবার দেখবো, চল বান্ধবী, না করিস না, চল না যাই প্লিজ বান্ধবী, চল না, দেরি করবো না, খুব একটা ভালো করে চলে আসবো, চল না বান্ধবী। দেখ বান্ধবী, ঠিক আছে আমি তোর সাথে যাচ্ছি, কিন্তু আজকে শেষ, আর কোনোদিন জিত করবি না কিন্তু। গৌরী আর টুনটুনি পাখি তখন তারা ক্লাবে যাওয়ার জন্য উড়ে যেতে থাকে এবং কি সে জায়গায় তখন তারা যে সে জায়গায় অনেক কিছু দেখতে পায় এবং কি একটি পাখি এসে টুনটুনির হাতে মদের গ্লাস ধরিয়ে দেয়। অন্যদিকে টুনটুনি পাখি তো অবাক হয়ে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, আরে ভাই, আপনি কি? আপনাকে আমি চিনি না, আপনি আমার হাতে মদের গ্লাস কিসের জন্য দিলেন? আমার তো সব প্রয়োজন নেই, তাই না? আমি 5 মিনিটের ভিতরে চলে আসবো, তুমি আমার গ্লাসটা একটু রাখো, আমি এখনই আসতেছি। সেই পাখিটি এসব কথা বলে সে তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে অনেক দেরি হয়ে গিয়েছিল, সেই পাখিটি তখন তা ফিরে আসে না। তখন গরিব বলতে থাকে, টুনটুনি বান্ধবী, আমার মনে হচ্ছে সেই পাখিটা আর ফিরে আসবে না, সে এখান থেকে চলে গিয়েছে। গরিব বান্ধবী, তুমি ঠিক কথা বলেছো, চলো আমরা গ্লাসটা ফেলে দেই, তারপরে বাসায় চলে যাই, এখানে থাকার কোনো প্রয়োজন নেই আমাদের। দেখ টুনটুনি বান্ধবী, আমি বলছি কি, এই এত টাকার দামি মদ আমরা কখনো দেখিনি এবং কি আমরা এটাকে ফেলে না দিয়ে তুই আর আমি মিলে দুজন মিলে ভাগ করে খেয়ে নিই, কি বলিস? দেখ বান্ধবী, এই মদ খাওয়া যাবে না, মা যদি একবার জানতে পারে তাহলে ইচ্ছা মতো ধুলাই করবে, আমাকে মারবে ধরে। দেখ টুনটুনি বান্ধবী, কেউ জানতে পারবে না, মাও জানতে পারবে না এবং কি আমার ভাইরাও জানতে পারবে না। দেখ আমার কসম বান্ধবী, দেখ আজকের দিনটাই তো আমরা এক গ্লাস উপর দুজনে খেয়ে নেই। দেখ বান্ধবী, আমার কসম, তুই আর না করিস না। আগে গরিব অর্ধেকখানি খেয়ে নেয়, পরে টুনটুনি পাখিকে অর্ধেকখানি খাইয়ে দেয় এবং কি তাদের অভ্যাস হয়ে গিয়েছিল, প্রতিদিন তারা লুকিয়ে লুকিয়ে মদ খেত এবং কি অন্যদিকে তাদের পরিবারও আস্তে আস্তে জানাজানি হয়ে যায় এবং কি তাদের বাসায়ও এসব দিনে জানাজানি হয়ে যায়। হাই হাই, আমি এখন বুঝতে পারছি না এই মেয়েটাকে নিয়ে আমি কি করব। মনে চাইছে গলা টিপে আমি এখনই এটাকে মেরে ফেলি, তাহলে আমার ভালো হতো। মা, আমাকে মেরে ফেলতে হবে না মা, এই নাও তুমি মদটা খেয়ে দেখো মা, কতটা ভালো, খেলে তুমি বুঝতে পারবে মা, তুমি একটু খেয়ে দেখো, অনেকটাই ভালো মা, তুমি একটু খাও না। মদ খোঁজানি কোথাকার, সকালে আমি তোকে মজা দেখাচ্ছি, সর আমার রাস্তা থেকে, আমাকে বাইরে যেতে হবে, সর বলছে এখান থেকে। টুনটুনির মা তখন প্রতিবেশী টিয়া পাখির কাছে তার বাসায় চলে যায়। টিয়া পাখি বাবা, তুমি কিছুদিন আগে টুনটুনির জন্য একটা ছেলে দেখেছিলে না? আমি বিয়েতে রাজি আছি, আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব, তুমি ছেলেদের সাথে গিয়ে কথা বলো তার বাসায়। কিন্তু আন্টি, সেদিন তো আপনি আমাকে না করে দিয়েছিলেন, ছেলেটা কিন্তু অনেকটাই গরিব, আজকে আবার কি হলো আপনি রাজি হয়ে গেলেন যে? টিয়া পাখি বাবা দেখো, তখন তো আর বয়স হয়েছিল না, তাই না? এখন তো আর পুরোপুরি বয়স হয়ে গিয়েছে, এদিকে আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি, তাই না? তার তো এখন বিয়ে শাদী দিতে হবে, তাই না? না হলে আমি কখন মরে যাই বলা তো যায় না। ঠিক আছে আন্টি, সমস্যা নেই, কালকে আমি ছেলেদের সাথে গিয়ে কথা বলবো এবং তাদেরকে আমি জানিয়ে দিব। টুনটুনির মা টুনটুনির বিয়ে ঠিকঠাক করে চলে আসে এবং কিছুদিন পরে তার বিয়ের দিনকাল ঘনিয়ে এসেছে। এদিকে তার বান্ধবী আসে, তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তখন তার বান্ধবী বলতে থাকে, টুনটুনি বান্ধবী, তোর তো 1 সপ্তাহ পরে বিয়ে, তুই তো শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু আমার কি হবে? বান্ধবী, তুই মজা করা বন্ধ কর তো, আমার চিন্তা চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, মদ ছাড়া আমার শ্বশুর বাড়ি আমি কিভাবে থাকবো, আমি সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। চিন্তা করিস না বান্ধবী, তোর জন্য আমি গিফটের বদলে অনেকগুলো মদ কিনে দিব, চিন্তা করিস না, তুই আরাম মতো খেতে পারবি, চিন্তা করিস না। টুনটুনি পাখি তো অনেকটাই খুশি হয়ে যায় গরির কথা শুনে। এভাবে দিনকাল কাটতে থাকে, বিয়ের দিন চলে আসে। দেখ টুনটুনি মামুনি, শ্বশুর বাড়ি গিয়ে উল্টা পাল্টা কোনো কাজ কাম করিস না এবং মদের দিকে যদি চেয়েও দেখিস না, নাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না, গড়ি এখনো আসেনি জায়গায়। মামুনি তুমি চিন্তা করো না, গড়ি এখনই চলে আসবে। কি যেন পার্সোনাল কিছু গিফটের জন্য গিয়েছে, তোমার জন্য আনতে গিয়েছে, এখনই চলে আসবে গড়ি।
বিয়ে সাথে সব কমপ্লিট হয়ে যায়। অন্যদিকে টুনটুনি পাখি সেই জায়গায় বসেছিল, তখন ঘড়ি সেই জায়গায় চলে আসে তার গিফট নিয়ে। ঘড়ি বান্ধবী, তুই কোথায় গিয়েছিলি? দেখ বান্ধবী, তোর জন্য এটা আনতে গিয়েছিলাম মদ, এবং কি অনেক দূর থেকে এনেছি, আশেপাশে কোথাও ছিল না, যত্ন করে রেখে দিস, এই নে এটা তোর কাছে রাখ। টুনটুনি পাখি তখন সেইটা রেখে দেয় তার কাছে। সে তখন শ্বশুর বাড়ি চলে যায় সেটা নিয়ে। বউ, এই সিন্ধুকের ভিতরে কি আছে? স্বামী, এটাতে কিছু গরম কাপড় চোপড় রেখে দিয়েছি, শীতের দিনের কাজে লাগবে, এই কারণে আমি নিয়ে এসেছি। সেই বস্তা টুনটুনি পাখির কাছে রেখে দেয়, তারা ঘুম এসে যায়। এদিকে সকাল হয়ে যায়, তখন টুনটুনি পাখি বলতে থাকে, যাক, তোমার তো ঘুমাচ্ছে, তাহলে এইটাকে একটু মদ খেয়ে নেই, এটাই সুযোগ, নাহলে আর সুযোগ পাবো না। টুনটুনি পাখি তখন এক বোতল বের করে খুব সুন্দরভাবে খেয়ে নেয় এবং খেয়ে দিয়ে তার স্বামীর জন্য রান্না করতে যায়, কিন্তু রান্না সব উল্টা পাল্টা ভাবে করে ফেলে। এবং কি তখন তার স্বামী তাকে বলতে থাকে, তুমি বউ, তুমি কি খাবার পাকাতে জানো না নাকি? না স্বামী, আমি তো খুব সুন্দর খাবার পাকাতে পারি, মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম খাবার পাকানো। তাহলে বউ, তুমি এটা কি পাকিয়েছো? সবজির ভিতরে চিনি দিছো কেন? এটা তো মিষ্টি হয়ে গিয়েছে, লবণের বদলে তুমি মনে হয় চিনি দিয়ে ফেলেছো। স্বামী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনাকে আমি আবার নতুন করে খাবার পাকিয়ে দিচ্ছি। না বউ, এসবের প্রয়োজন নেই, এখন আমাকে কাজে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তুমি তোমার নিজের খেয়াল রেখো, তুমি পাকিয়ে খেয়ে নিও কেমন? এসব কথা বলে টুনা তখন কাজে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি এক বোতল মদ বের করে খুব সহজভাবে খেয়ে নেয়। তাদের এইভাবে দিনকাল কাটতে থাকে। তখন মদ খেতে গেলে তো টাকার প্রয়োজন। টুনা তো গরিব ছিল, একটি টাকার অনেক হিসাব রাখতো। এদিকে টুনটুনি পাখি চিন্তায় পড়ে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, স্বামী, আমার 300 টাকা লাগবে। বউ, তোমাকে তো আমি সকালবেলায় 200 টাকা দিয়ে গেলাম, তাহলে সেই টাকা কি করলে তো চালু করে, এবং এখন 300 টাকাটা তুমি কি করবে? টুনা ঘরে বাজার সদাই কোনো কিছু নেই, এবং খিচুড়ি পাকাবো, খিচুড়ি খেতে মন চাইছে, চালু করে টাকা দিয়ে দাও, আনতে হবে সবকিছু। টুনা তখন 300 টাকা দিয়ে দেয়। টুনি তখন টাকাটা নিয়ে উড়ে যেতে থাকে। টুনা তার পিছু পিছু যেতে থাকে। টুনটুনি তখন মদের দোকানে গিয়ে এক বোতল মদ কিনে ঢকঢক করে খেয়ে নেয় পুরা মদটাই। টুনা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিল না। তখন টুনা বলতে থাকে, আরে আমার বউ তো মদ খোর, আমি জানতামই না মদ যে এইভাবে খেতে পারে, আমার জানা ছিল না। এবং কি আমি একজন গরিব মানুষ, এই মেয়েকে নিয়ে কখনোই আমি সংসার করতে পারবো না, না হলে আমার পুরো সংসার ধ্বংস করে দেবে। কারণ আমি এত টাকা পয়সা কোথায় পাবো? এই মেয়েকে আমি রাখতে পারবো না। যাই তার মার কাছে গিয়ে দিয়ে আসি, তার মেয়েকে সেই রাখুক, আমার প্রয়োজন নেই, আমার সংসার তার সাথে করা হবে না। যাই তার মার কাছে গিয়ে দিয়ে আসি। টুনা তখন টুনটুনিকে নিয়ে তখন তার মার কাছে চলে যায়। মা, আপনার মেয়ে মদ খায়, আমাকে আপনি ধোঁকা দিয়েছেন। দেখো বাবা, আমি ভেবেছিলাম কি আমার মেয়ে মনে হয় বিয়ের পরে ভালো হয়ে যাবে, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। টুনা তখন তাকে রেখে সে তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনটুনি তো আস্তে আস্তে মদ খাওয়া কমিয়ে দিয়েছে এবং সে বন্ধ করে দিয়েছে, কিন্তু 3 মাস হয়ে গিয়েছে, তার স্বামী তাকে নিতে এখনো আসেনি। তখন তার মা বলতে থাকে, এখন মদ খাওয়া বন্ধ করেছিস কেন? এখন আরো মদ খা না, তোর বিয়ে তো এমনিতেই ভেঙে গেছে তাই না? এখন আর মদ খেবি না তো কি করবি? বেশি করে মদ খা, এখন মদ খাওয়া বন্ধ করেছিস কেন? এখন তো আমার মাথার উপর বোঝা হয়ে আছিস, তোকে নিয়ে আমি বড় বিপদে দিতে আছি, কবে যেন আমি মরে যাবো তোর চিন্তায়। টুনটুনি পাখি কোনো কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে। তার মনটা খারাপ হলে কিছু করার ছিল না, তার তো অনেকটা রাগ হচ্ছিল তার নিজের প্রতি। একদিন টুনা তখন টুনটুনিকে নিতে চলে আসে তার মায়ের কাছে, এসে বলতে থাকে, মা, টুনি কোথায়? টুনিকে আমি নিতে এসেছি, আমার বউকে আমি নিতে এসেছি মা, আমার বউ বলে ভালো হয়ে গেছে, ওকে আমি নিয়ে যেতে চাই মা, ও কোথায় আছে বলেন তো আমাকে। টুনটুনি পাখি তখন খুশি মনে টুনার বাসায় তার সাথে চলে আসে। স্বামী, আমি যে মদ খাওয়া ছেড়ে দিয়েছি, তুমি এটা কিভাবে জানতে পারলে? কোথা থেকে জানতে পারলে তুমি? আমি তোমাকে আনতে গিয়েছিলাম, তখনই মা আমাকে এসব কথা বলেছে, এবং কি তুমি মদ খেলেও তোমাকে আমি নিয়ে আসতাম, ফিরে আসতাম না, কারণ আমি তোমাকে ভালো করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে সেদিন তুমি আমাকে কিসের জন্য রেখে এসেছিলে বাসায়, তাহলে আজকে কিসের জন্য নিয়ে আসে তুমি? আমি বসে বসে তখন ভাবতেছিলাম যে আমি যদি মদ খেতাম তাহলে তুমি কি আমাকে ছেড়ে যেতে? অবশ্যই তুমি আমাকে ছেড়ে যেতে না, এইভাবে তোমাকে আমি আনতে গিয়েছিলাম, কিন্তু শুনে তুমি নাকি ভালো হয়ে গিয়েছো। টুনা আর তুমি তোরা সুখে সংসার করতে থাকে। সেদিনের পর থেকে টুনটুনি পাখি আর কোনোদিন মদ খেত না, এবং কি এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। শীতের দিন এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু টুনটুনি পাখির সব খাবার, ঘরের সব খাবার শেষ হয়ে গেছে।
খোকা বাবা, আমি না থাকা অবস্থা তুমি বাসা থেকে কোথাও কিন্তু যেও না, কেমন? আমি বিকাল হওয়ার আগে খাবার নিয়ে ফিরে আসবো, তোমরা কোথাও কিন্তু যেও না বাসা ছেড়ে। না ভাই তো আমার কোনো কথাই শুনে না, ভাই তো মুকুল ভাইয়ের সাথে খেলতে যায়, পাহাড়ের উপরে উঠে যায়, বড়পালা পাহাড়ের উপরে উঠে তারা সেখানে খেলতে যায়, আমার তো সে কোনো কথাই শুনে না। নুপুর মামনি, তোমার কথা আজকে তোমার ভাই না শুনে, তাহলে ওকে আমি এসে রশি দিয়ে বেঁধে রাখবো, ওকে আমি কোথাও যেতে দিব না, পরে ওকে আমি না খেয়ে 3 দিন এখানে বেঁধে রাখবো, দেখি ও কি করে খেলতে যেতে পারে, পরে আমি যাচ্ছি, কাজ আছে আমার। এদিকে টুনটুনি পাখি খাবারের খোঁজে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে মুকুল এসে খোকাকে ডাকতে থাকে বাইরে থেকে। খোকা বন্ধু, চালু করে বাইরে বেরিয়ে, আমি তোর জন্য অপেক্ষা করছি। খোকা ভাই, তুমি আজকে খেলতে যেও না, মা কি বলে গেছে শুনি, মা কিন্তু তোমাকে অনেক মারবে, 2 দিন পরে না খেয়ে রাখবে, পরে কিন্তু তোমার অনেক কষ্ট হবে, ভাই তুমি খেলতে যেও না। দেখো আপু, আমার সবকিছু মনে আছে, তুমি এখানে থাকো, আমি মুকুলকে না করে আসি বাইরে থেকে, তুমি এখানে থাকো। এসব কথা বলে খোকা তখন বাইরে চলে আসে। মুকুল ভাই, তুমি এখন এখান থেকে যাও, আমি কিছুক্ষণ পরে নদীর পাড়ে আসতেছি, তুমি এখান থেকে এখন যাও। ঠিক আছে বন্ধু, চালু করে চলে আসিস, আমি কিন্তু সেই জায়গায় বেশি দেরি করবো না, চালু করে চলে আসিস। মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি মেয়ে তো মুকুল বসে বসে একটি গল্পের বই পড়ছিল আর খোকা সেখানে দাঁড়িয়েছিল। আপু, আমার অনেক খিদে পেয়েছে, ঘরে কোনো খাবার নেই, খাবার থাকলে খাবার দাও আমাকে। ভাই, সেখানে হালকা কিছু খাবার বলে রাখা আছে, তুমি গিয়ে দেখে শুনে সেই খাবারটা খেয়ে নাও। খোকা তখন খাবার ঘরে চলে যায় খাবার খেতে, কিন্তু এদিকে খোকা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। এদিকে টুনটুনির মেয়ে তো ঘরে বসে বসে গল্পের বইটা পড়ছিল। মুকুল বন্ধু, আমি চলে এসেছি, বলো আজকে কোথায় যাবো ঘুরতে, বলো তুমি তুমি কি কিছু প্ল্যান করে রেখেছো নাকি? বন্ধু দেখ, সাগরের ধারে যে বড় পাহাড়টা আছে, আজকে আমরা সেই পাহাড়ে যাবো বন্ধু, সেখান থেকে পুরো জঙ্গল দেখা যায়। বন্ধু দেখ, আজকে আমি আমার বাপের ক্যামেরা নিয়ে এসেছি, সেখান থেকে গিয়ে ভালো ভালো যে ছবি তুলবো, সেই ছবিগুলো তুলে তখন বাসায় এনে সবাইকে দেখাবো, কি বলিস বন্ধু, চল যাই। এসব কথা বললে তারা তখন 2 বন্ধু সেখান থেকে চালো চালো করে উড়ে যেতে থাকে। খোকা ভাই, তোমার খাবার খেতে কত সময় লাগে, তুমি এখানে কি করছো? এদিকে আসো, দেখি একটু এদিকে আসো। নূপুর তার বাইরে অনেক ডাকাডাকি পারে, কিন্তু কোনো উত্তর আসে না। সে তখন কি করবে, তখন সে একাই সে পাকের ঘরে খাবার ঘরে চলে যায়। আমার ভাইটা অনেক পাজি হয়ে গেছে, আজকে আমাকে বোকা বানিয়ে চলে গিয়েছে, আজকে মা আসলে আমি সবকিছু বলে দিব, ওকে আজকে সামনে ধুলাই করবে মা, আমি জানি তো, আসলে মা আজকে অনেক মারবে তাকে ধরে, আমি জানি অনেক মারবে ওকে আজকে ধরে। এদিকে মুকুল আর খোকা তখন সেই পাহাড়ের উপরে তারা চলে আসে। মুকুল বন্ধু, আকাশে মেঘটা কত নিচে দেখা যায় না বন্ধু, আমার একটা ছবি তুলে দিতে বন্ধু, আমার একটা ছবি তুলতে বন্ধু আমার। দেখ বন্ধু, ক্যামেরা হচ্ছে গিয়ে আমার, আগে আমার ছবি তুল, পরে বন্ধু তোরটা আমি তুলে দেবো, কেমন? খোকা তখন মুকুলের ছবি তোলা শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে একটা আজব ধরনের পাখি আসে। তার হাতে সুন্দর একটি মিষ্টি একটি ফল ছিল, আমটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। বাচ্চা, এই নাও, আমটা অনেক মিষ্টি, অনেক সুস্বাদু একটি আম, তোমাদের মনে হয় খিদে পেয়েছে, চালু করে তোমরা মিষ্টি মিষ্টি আমটা খেয়ে নাও, ভালো লাগবে তোমাদের। না আঙ্কেল, আমাদের পেটটা ভরা আছে, আমরা এখন কোনো কিছু খাবো না আঙ্কেল, আপনি খারাপ ফল। ঠিক আছে বাবা, তোমাদের যখন খিদে লাগে তখন তোমরা আমটা খেয়ে নিও, আমি এখানে রেখে যাচ্ছি, আমার অনেকগুলো কাজ আছে, আমাকে সামনে যেতে হবে। আমার কাছে আমটা বেশি ছিল, এই কারণে ভাবলাম তাহলে তোমাদেরকে দিয়ে দিই, তাহলে উপকার হবে তোমাদের। সেই অচেনা পাখিটি আমটা সেখানে রেখে সে তখন সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে তো মুকুল তখন খিদা পেয়ে যায়, তখন সে অর্ধেক পর সে একলা খেয়ে নেয় আমটা। খোকা বন্ধু, আমটা তো সেই মিষ্টি বন্ধু, তুমি একটু খেয়ে দেখো, আমি তো খেলাম সেই মিষ্টি আমটা, আমটা খেতে সেই স্বাদ, তুমি একটু খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। এদিকে খোকারও তো খিদে লেগেছিল, এই কারণে তখন খোকা তখন অর্ধেক ফল খেয়ে নেয়। তারা খাওয়ার সাথে সাথে তখন তারা দুজনেই জ্ঞান হারিয়ে সেখানে পড়ে থাকে। এদিকে সেই পাখিটি সেখানে চলে আসে, উড়ে চলে আসে। বাহ বাহ, ভালোই হয়েছে, কত টাকা দাম পাবো ক্যামেরাটা বিক্রি করলে? ক্যামেরাটা দামি ক্যামেরা, 20-30 হাজার টাকা দাম হবে। এই ছেলেগুলো মনে হচ্ছে খুবই ধনী, যাই নিয়ে গেলে খুবই আরাম পাবো বিক্রি করে, এটাকে অনেকগুলো টাকা পাওয়া যাবে, ভালোই হয়েছে আমার জন্য। এদিকে তখন সেই চোর পাখিটি মুকুলের ক্যামেরা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তারা দুজন বেহুশ হয়েছিল, তাদের জ্ঞান ছিল না। এদিকে বিকাল হয়ে যায়, তবু তারা দুজনে বাসায় ফিরে না, দিকে তাদের বাপ মা চিন্তা করতে থাকে। কালু, আমাদের ছেলে মুকুল তো এখনো বাসায় ফিরলো না, বিকাল হয়ে গেল তবু তো সে আসলো না, আমি তো চিন্তা হচ্ছে খুব তার জন্য। গড়ি দেখো, বাইরে বরফ পড়তেছে, ঠান্ডার দিন, এখন যদি বাইরে থাকে যদি ঠান্ডা পড়ে তাহলে তো ঠান্ডা লেগে যাবে, তাই না? বরফ মাথায় পড়লে ওর নিশ্চিত ঠান্ডা লেগে যাবে, চলো যাই, ওকে আমরা খুঁজে নিয়ে আসি, চলো যাই। এদিকে গড়ি আর কালু তখন তার সন্তানকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে টুনটুনি পাখি খুব চিন্তার ভিতরে পড়ে যায়, তার ছেলে বাসায় ফিরেনি।
নূপুর মামনি দেখো, এখন তো তোমার ভাই তো বাসায় আসলো, তাকে খুঁজতে আমাকে বাইরে যেতে হবে। মা আমি যেমন তোমার সাথে ভাইকে খুঁজতে, আর তো সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভাই এখনো বাসায় আসলো না। জানি না খোকা ভাইকে কোথায় গিয়েছে ঘুরতে। চলো যাই, আমি যাবো তোমাদের সাথে ভাইকে খুঁজতে। টুনটুনি আর তার মেয়ে তখন তার ছেলেকে খোঁজার জন্য দুজনে তখন বের হয়ে যায় নদীর পাড়ে গিয়ে দেখতে পায় গড়ি আর কালো সেখানে আছে। টুনটুনি আপু, তুমি এখানে কেন এসেছো ঠান্ডার ভিতরে? গরি আপু, আমার ছেলে খোকাকে খুঁজে পাচ্ছি না। আমার খোকাকে দেখেছেন, কোথাও দেখেছেন আপনারা? আমার খোকা কোথায় গেছে আমি জানি না, ওকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে তোমার ছেলে আর আমার ছেলে একসাথে আছে, ওরা দুজন যে কোনো একটা বিপদের মধ্যে ফেসে আছে। গরি আন্টি, আমার ভাই হচ্ছে আপনার ছেলে, দুজনে তারা খেলতে যায় পাহাড়ের উপরে। আমাদের সেখানে যাওয়া উচিত, তাদেরকে চালু করে খুঁজে বের করতে হবে, না হলে তারা মারা যেতে পারে। গরি আন্টি, আমার তো খুবই ভয় হচ্ছে, যে ঠান্ডা পড়েছে আমার ভাইয়ের কোনো ক্ষতি না হয়ে যায়। তারা সবাই মিলে তখন চালু করে পাহাড়ের উপরে খুঁজতে চলে যায়। সেখানে গিয়ে অনেক ডাকাডাকি পারে, কিন্তু কেউ কোনো শব্দ করে না। এদিকে সেই জায়গায় অনেক বরফ পড়ছিল। খোকা আর মুকুল তো সেখানে বেহোশ হয়েছিল, তাদের উপরে বরফটা ঢেকে গিয়েছিল। আমাদের বাচ্চারা জানি না কি অবস্থায় আছে, কত টাকা ডাকলাম, কত জায়গায় খুঁজলাম, কোথাও তো খুঁজে পাচ্ছি না। আমার তো খুবই ভয় হচ্ছে আমার বাচ্চাদের জন্য। গরি আপু, আমারও খুবই ভয় হচ্ছে আমার সন্তানের জন্য। জানি না আমার ছেলে কেমন আছে, কি করছে, কোথায় আছে। আমার তো খুবই ভয় হচ্ছে এখন আমার। টুনটুনি আপু, এখন শুধু একটা পাহাড়ি বাকি আছে, সাগর পাড়ে যে উষা পাহাড়টা, সেটাই শুধু বাকি আছে। আমাদের বাচ্চা সেখানে তো যায়নি, আমাদের সেখানে যে দেখা উচিত। কালো আঙ্কেল, আপনি ঠিক কথা বলেছেন, আমাদের সেখানে চালু করে যাওয়া আছে, তাহলে সমস্যা হতে পারে। তারা তখন সবাই মিলে খুব কষ্ট করে সেখান দিয়ে উড়ে যেতে থাকে সেই উষা পাহাড়ে, কারণ সেখানে অনেক ঠান্ডা পড়েছিল। তখন তারা সেখানে সবাই পুষে যায়। খোকা ভাই, মুকুল ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কোথায় আছো? একটু শব্দ করো, তাহলে আমরা তোমাকে খুঁজে নিব। মুকুল, খোকা, দেখো তোমাদের মা তোমাদেরকে নিতে এসেছে। তোমরা কোথায় বাবা? চালু করে এখানে আসো, আমরা অনেক কষ্ট পাচ্ছি বাবা, তোমরা চালু করে এখানে আসো। গড়ি, ওরা দুজন মনে হয় এখানে নেই, আমাদেরকে অন্য কোথাও যেতে হবে খুঁজতে, এছাড়া অন্য কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। কালু ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আমার সন্তানটা এখানেই আছে। চালু করে ভালো করে খুঁজে দেখো জায়গাটা। সবাই তখন সেই জায়গাটা খুবই ভালো করে খুঁজতে থাকে। এদিকে নূপুর দেখতে পায় মুকুলের পাখনা হালকা হালকা দেখা যাচ্ছে। তখন তার ঠোঁট দিয়ে বরফগুলা সরিয়ে দেখে যেখানে মুকুল আছে। এটা তো দেখছি মুকুল ভাই, মুকুল ভাই যত এখানে আছে, তাহলে আমার ভাইয়া এখানে আছে। মা, ভাইকে পেয়ে গেছি, মা, ভাইকে পেয়ে গেছি। গরি আন্টি, মাকে ভাইকে পেয়ে গেছি, চালু করে এখানে আসো। নূপুরের কথা শুনে তারা সবাই সেই জায়গায় চলে আসে। চালু করে তাকে তার সন্তানদেরকে বরফের ভিতর থেকে খুঁজে বের করে নেয় এবং কি তাদেরকে বাসায় নিয়ে এসে আগুনের সামনে রেখে দেয়, অনেক স্যাক দেয়। কিছুক্ষণের ভিতরে তাদের সেখানে জ্ঞান ফিরে আসে। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কথা না শুনে পাহাড়ে চলে গিয়েছিলাম ঘুরতে। আব্বু আম্মু, তুমি আমাকে মাফ করে দাও, তোমাদের অনুমতি ছাড়া আমি আর কোথাও যাবো না। মা, তোমাদের কাছে কথা দিচ্ছি, আমি আর কখনোই কোথাও যাবো না তোমাদের অনুমতি ছাড়া। তোমরা সেখানে ঘুরতে গিয়েছিলে ভালো কথা, দিন সকালে বাসায় চলে আসতে, তাহলে তো এরকম কিছু হতো না, তাই না? তোমাদেরকে ছাড়া আমরা কত চিন্তার মধ্যে পড়েছিলাম, হিসাব আছে তোমাদেরকে না পেয়ে আমরা কত চিন্তা করছিলাম। ধরে আপু, তোমার কাছে মাপ চাচ্ছি, তোমাকে মিথ্যা কথা বলে আমি এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। ছোট ভাইয়া, তুমি যদি দ্বিতীয়বার আমাকে না বলে গিয়েছো, তাহলে তোমাকে অনেক পিটাই করবো, অনেক মারবো তোমাকে। ধরে বন্ধুরা সবাই তো অনেক খুশি হয়ে যায় তার সন্তানদেরকে পেয়ে, এবং কি তার আপু খুশি হয় তার ভাইকে পেয়ে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখো মামনি, আমি তোমার জন্য বাদাম ফল নিয়ে এসেছি। মামনি, দেখো বাদাম ফলগুলো খেতে মামনি সেই মজা, তুমি বাদাম ফলগুলো খেয়ে দেখো। খেলে মামনি তোমার খুবই ভালো লাগবে। বাদাম ফলগুলো মানুষ খায়, কিন্তু আমরাও খেয়ে দেখছি, অনেক ভালো লাগে এই ফলগুলো মামনি। না মানুষগুলো কি প্রত্যেকদিনই তোমাদেরকে এই বাদাম ফলগুলো গেলে আমার খেতে দিবে তোমাদেরকে? না মামনি, মানুষগুলো অনেক খারাপ হয়ে থাকে, সহজে তারা টাকা ছাড়া কোনো কিছু দেয় না মামনি। টাকা থাকলে তারা সবকিছু কিনা যায়, এমনকি টাকা না থাকলে কোনো কিছু তারা দিতে চায় না। আমি তো কালো কেউর সাথে গিয়েছিলাম, তাদের দৌড়ানি খেয়েছি, তারা আমাকে ঢিলো দিয়েছিল। কালো কেউ না থাকলে হয়তো আজকে আমি মারা যেতাম। এদিকে টুনটুনি মেয়ে তো খাওয়া শুরু করে দেয়। টুনটুনি মেয়ের কাছে খাবারটা খুবই ভালো লাগে, সে তখন খাওয়া বন্ধ করে বলতে থাকে, না, আমার কাছে না এই ফলটা খুবই পছন্দ হয়েছে। না, আমরা কি এই ফলটা লাগাতে পারি না আমাদের এখানে? তাহলে তো তখন তোমার মানুষের বস্তিতে যেতে হবে না, তাহলে আমরা এই গাছ লাগিয়ে দিই না, আমরা এই বৃষ্টিটা লাগিয়ে দিলে সেখান থেকে গাছ হলে তখন আমরা ফল খেতে পারবো। না মনে, তোমার বুদ্ধিটা তো ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা লাগানো হবে কিনা সঠিক বুঝতে পারছি না। চলো যে আমাদের চেষ্টা করতে কোনো তো আপত্তি নেই, চলো যে আমরা বনে দেখি বৃষ্টি তো হয়, তাহলে তো ভালো হবে, তাই না?
টুনটুনি পাখি তখন তার মেয়েকে নিয়ে সে জায়গায় ক্ষুদ্রের মধ্যে জায়গাটা জাতমাত করে পরিষ্কার করে সে তখন সে জায়গায় পানি দিয়ে সে তখন সে জায়গায় কিছু বীজ গিরে দেয়। কিছুদিন পরে সেখান থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়। গাছ দেখে টুনটুনি মেয়ে তো অনেকটাই খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে, দেখো মা, দেখো আমাদের গাছগুলো জ্বালিয়ে গেছে এবং কিছুটা বড় হয়ে গেছে মা। ঠিক কথা বলেছো মামনি, তোমার বুদ্ধিটা কাজে দিয়েছে। কি সুন্দর গাছগুলো জ্বালিয়ে গিয়েছে এবং কিছুদিন পরে ফলে ধরবে। আমাদের অনেক খুশি লাগছে জিনিসগুলো দেখে। এদিকে শয়তান কালো কাবা ডালে বসে বসে তাদের সব কথাই শুনছিল। সে তখন ভাবতে থাকে এবং কি বলতে থাকে, সেদিনকে টুনটুনি পাখিকে কিছু ফল দিয়েছিলাম, সেই ফলগুলো খেয়ে তার বীজগুলো গলে দিয়েছে। বা কি সুন্দর গাছগুলো হয়েছে। এখন যখনই ফলগুলো ধরবে তখন আমি চুরি করে রাত্রে এসে খেয়ে যাব। তাদের খাওয়ার কপালের হবে না। বা কত সুন্দর দেখা যাচ্ছে। কালো কাবা তো 1 নম্বর চোর ছিল। সে তখন প্রতিদিনই সেই গাছগুলোকে দেখতে আসে। রাত্রেবেলা দেখে সে আর বলতে থাকে, সোনার গাছগুলো চালু করে বড় হচ্ছে না, কোনো ফলও ধরছে না। আমি খাবো কবে? আমার তো সহ্য হচ্ছে না এসব জিনিস দেখে, আমার ভালো লাগছে না। কালো কাবা সে তখন মন খারাপ করে সে তখন বাসায় চলে যায়। এদিকে বাসায় গিয়ে গরিব তখন জিজ্ঞাসা করতে থাকে, কালো তুমি 5 দিন ধরে বলছো আমাকে দারুণ মিষ্টি ফল খাওয়াবে, কই ফলগুলো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। বলে তুমি আনছো না, শুধু কথাই বলে যাচ্ছে। কোথায় তোমার ফল, কই? গরিব যেরকম গাছ তো সেরকমই রয়ে গেছে, বড় হচ্ছে না, এমনকি ফলও ধরছে না। তাহলে আমি কোথা থেকে আনবো বলো? আমি তো মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কি সেই গাছের ফলগুলো ধরবে না। গাছগুলো মনে হয় ভালো না, আমার যত মনে হচ্ছে গাছগুলো একদমই খারাপ। সেই জায়গায় যে গাছগুলো আছে আমাকে তুমি সেই জায়গায় নিয়ে চলো, তাহলে আমি দেখে বলতে পারবো ভালো না খারাপ। তুমি আমাকে সেই জায়গায় চালু করে নিয়ে চলো। কালো তখন গড়ে কিনে সেই জায়গায় সে তখন উড়ে যেতে থাকে। এদিকে টুনটুনি মেয়ে তখন বলতে থাকে, মা এই গাছগুলো নষ্ট হয়ে গেছে মা, আমরা যা পরিশ্রম করছিলাম সবগুলো বিফলে গেল মা। এই গাছের ফলগুলো ধরবে না, কারণ একটা ফল তো ধরছে না মা। দেখো মামনি, গাছগুলো হচ্ছে এখনো অনেক ছোট, গাছগুলো আরো অনেক বড় হবে, গাছগুলোর যত্ন করতে হবে। তার মধ্যে তুমি কি বলছো গাছগুলো নষ্ট হয়ে গেছে? গাছগুলো নষ্ট হয়নি মামনি, গাছগুলোকে আরো আগে যত্ন করতে হবে, বড় করতে হবে, তারপরে তোমাকে ফল দিবে। এত সহজে ফল দিবে না, তোমার আরো ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মামনি। আমি বুঝতে পেরেছি মা, তুমি কি বলতে চাইছো। তুমি বলতে হবে গাছের আগে যত্ন করতে হবে। তারা ঠিক আছে মা, আমি নদীর থেকে পানি এনে পানি দিচ্ছি গাছে, এখনই পানি দিচ্ছি নদীর থেকে পানি এনে। মামনি তুমি সত্যি কথা বলেছো, আমারও তাই মনে হচ্ছে। গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, আমাদেরকে আরো পানি দিতে হবে গাছে। চলো যাই। তখন টুনটুনি আর তার মেয়ে তখন পানি আনতে চলে যায় নদীর পাড়ে। কিন্তু সেখানে একটা কবুতর, বুড়ো কবুতর বসেছিল। টুনটুনি মামনি, তুমি এত পানি দিয়ে কি করবে? এত পানি নিচ্ছ কেন তুমি? আঙ্কেল, আমি যে কিছু ফল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ফল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, সেখানে পানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। গাছগুলো একদম শুকিয়ে গেছে। টুনটুনি মামনি, তোমার গাছের পাতা কি টলে যাচ্ছে নাকি? তোমার গাছের পাতা? হ্যাঁ চাচা, গাছের সব পাতা টলে যাচ্ছে এবং কি সব পাতায় টলে গেছে। আমি আসার সময়, ওখান দিয়ে আসার সময় দেখতে পারলাম একটা কে যেন বাদাম চাষ করেছে একটুখানি জায়গা। তার মানে ওই ক্ষেতটা হচ্ছে যে তোমার। টুনটুনি দেখো, বাদাম ধরে মাটির নিচে, তোমার গাছ তো পেকে গিয়েছে। দেখো মাটির নিচে অনেক বাদাম আছে, তুমি সেইগুলো গিয়ে তুলে নাও, তাহলে তুমি খেতে পারবে। মাটির তো নিচে ধরে বাদাম, তাই না? টুনটুনি আর তার মেয়ে এসব কথা শুনে তো অনেক খুশি হয়ে যায়। তখন তারা সেখান থেকে উড়ে চলে যায় চালো চালো করে। কিন্তু এদিকে কালো আর গড়ি তারা ক্ষেতের পাড়ে চলে এসেছে। এদিকে গড়ি তখন বলতে থাকে, কালো তুমি হচ্ছে যে একদম গাদা, কারণ বাদাম ধরে মাটির নিচে, বাদাম তো নিচে ধরে না, তাই না? তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি উপরে ধরবে বাদাম, মাটির তলে ধরবে বাদাম? বাদাম তুলে নিতে হবে, আমাদের সময় নেই, আমাদের হাতে খুব একটা। চালো চালো করে তুলে নিতে হবে। গৌরী, তুমি কি সত্যি কথা বলছো? তুমি তো আমাকে আগে থেকে বলো যে বাদাম আনবে আমার জন্য, কেন 100 হলে ফল আনবে, ফল আনবে, এটাকে বাদাম বলা হয়। চালু করে গাছটা তুলে নিয়ে যা। চলো, টুনটুনি দেখে আসলে পরে তুলতে পারবো না। চালু চালু করে তুললে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে। চালু করো। শয়তান কালো আর গড়ি তখন চালো চালো করে গাছগুলা তুলে ফেলে দিয়ে তখন তারা বস্তায় ভরে নিয়ে তখন তারা সেখান থেকে উড়ে যেতে থাকে। না, আমাদের গাছগুলো তো আগে থেকে উঠানো দেখছে না, এবং কে যেন আমাদের গাছগুলো উঠিয়ে সব বাদাম নিয়ে গেছে না। কোন পাখি যেন চুরি করে সবকিছু নিয়ে গেছে। না মনে, এই দেখো এখানে কালো একটা ফোর পরে আছে, তারপরে এটা কালো কেউ আর কাম। কালো কেউ তো একদমই চোর, অরিজিনাল চোর। সে তো আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এই শয়তান কালো কেউ শুধু আমারই ক্ষতি করে। আমি তার কাছে যাচ্ছি, তুমি এখানে থাকো। তখন টুনটুনি ব্যক্তি কালো কাওয়ার কাছে উঠে চলে যায়। কালো আর গড়ি, তোমরা বাইরে চলে আসো। কি হয়েছে? টুনটুনি পাখি এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন? আমাদেরকে ডাকছে কেন? কি হয়েছে বলো?
ঘুরে আপু কালো ভাই তুমি এতটা খারাপ জানাচ্ছো না, তুমি আমার ক্ষেত্রে সব বাদাম চুরি করে নিয়ে এসেছো কেন? চাইলে কি তোমাদেরকে না করতাম নাকি? সব বাদাম নিয়ে এসেছো চুরি করে, কিছু বাদাম তো রেখে আসতে পারতে, একটা বাদাম রেখে আসলে সব তুমি চুরি করে নিয়ে এসেছো। চোর কোথাকার জানি কোথাকার, চোর জানি কোথাকার। দেখো টুনটুনি পাখি, তুমি উল্টা পাল্টা কথা বলছো কেন? আমরা চুরি করে নিয়ে অন্য কেউ আমরা চুরি করে নিয়ে গিয়েছে। দেখো কালো ভাই তুমি মিথ্যা কথা বলছো কেন? এই পাকড়াটা তোমার পরে গিয়েছিল এখানে, আমি জানি তুমি চুরি করেছো আমার সব বাদাম। টুনটুনি পাখি, তুমি অনেক উল্টা পাল্টা কথা বলছো, অনেক চিল্লা পাল্লা করছো। তুমি এখান থেকে যাবে না, একটা লাঠি নিয়ে আসবে তোমাকে মারার জন্য। এসব কথা বলে শয়তান কাবা ঘর থেকে লাঠি নিয়ে চলে আসে এবং তখন টুনটুনির কপালে কিন্তু ফিক্কা মারে লাঠিটা। মারো কালো ভাই মারো, আমাকে গরিব বলে তোমরা অনেক মারামারি করছো না, অনেক মারছো না আমাকে। আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তুমি আমার বাদাম চুরি করেছিলে, তার মধ্যে তোমার ঘর একদম পুরো ছাই ছাই হয়ে যাবে, তুমি বেঘর হয়ে যাবে। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তোমাকে কথাটা মাথায় রেখো। আমি কোনো তোমাকে অভিশাপ দিই না, আজকে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম আমি তোমাকে। তুমি একদিন আমাকে কাঁদিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে একদিন কাঁদিয়ে ছাড়বে। এদিকে টুনটুনি পাখি কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। এদিকে শয়তান কালো বলি তারা তো অনেক খুশি ছিল বাসায়। কালো দেখো কিছু বাদাম কাঁচা আছে, কিছু বাদাম পেকে গিয়েছে, আমাদেরকে কাঁচাগুলো সিদ্ধ করে খেতে হবে, নাহলে ভালো লাগবে না। শয়তান কালো তখন লাকড়ি এনে তখন সে আগুন ধরে দেয়। এদিকে তারা যখন আগুন ধরাচ্ছিল তখন এক টুকরা কয়লা তাদের ঘরে কোনায় গিয়ে পড়ে থাকে এবং কি কালো আর গড়ে তো সেদিকে তারা এখন খেয়ালে করছিল না, কারণ তাদের শুধু বাদামের দিকে চোখ ছিল। তারা বাদাম খেতে থাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে। কালো বাদাম খেতে আমার পানি পিয়াসা লেগে গেছে, চলো যাই নদীর থেকে আমরা ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে আসি। চলো যাই, আমরা পরে বাদাম খাবো। চলো চলো যাই, চলো, আমারও পানি পিপাসা লেগেছে, চলো যাই, চলো। শয়তান কালো আর গড়ে তখন তারা দুজনে উড়ে চলে যেতে থাকে সেই নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে তারা পানি খায়, ঠান্ডা পানি খেয়ে তারা এদিক ওদিক ঘুরতে থাকে, ঘুরে মজা করতে থাকে। কিন্তু এদিকে বিকালবেলা বাসায় এসে দেখতে পায় তখন তাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে, সেখানে অনেক পাখিগুলো দাঁড়িয়ে আছে। ঘুরে তখন কাঁদতে কাঁদতে সে তখন বলতে থাকে, কালো দেখো আমাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে এবং কি ভিতরে বাদাম গুলো পুরো শেষ হয়ে গিয়েছে। আমরা এখন কোথায় থাকবো, কি করবো, কোনো কিছু তো বুঝতে পারছি না। কোথায় যাবো ঠান্ডার ভিতরে আমরা এখন? গড়ি দেখো আমাদের ঘর পুরে খারখার হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। ঠান্ডার ভিতরে কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো আমরা? কালো ভাই তুমি কি ঘরের মধ্যে আগুন ধরিয়েছিলে কিসের কারণে বলো দেখি? জয়া ভাই, ঘরে আমি আগুন ধরিয়েছিলাম যে বাদাম সিদ্ধ করে খাওয়ার জন্য। বাদাম সিদ্ধ করতে খেয়ে দেখি এখন দিকে আমার পুরো ঘরটাই পুড়ে গেছে। এখন আমি কোথায় থাকবো, কি করবো ঠান্ডার ভিতরে? শয়তান কালো শয়তান করে দেখো, যেরকম তোমরা আমাকে কাঁদিয়েছিলে সেদিনকে তোমরা আজকে সেইভাবে কাঁদছো কিসের কারণে জানো? তুমি আমাকে সেদিনকে গরিব বলে তুমি আমাকে অনেক কাঁদিয়েছিলে না, আমার সব বাদাম চুরি করে নিয়ে এসেছিলে, আমাকে মেরেছিলে। দেখো আল্লাহ তাআলা তার বিচার করেছেন, মানুষ বিচার করে তাড়াতাড়ি, আল্লাহ তাআলা ধীরে ধীরে বিচার করে, তার কোনো তাড়াহুড়া নেই। দেখো তোমাদের ফল তোমরা পেয়ে গেছো, তোমরা ভালো হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। এসব কথা বলে তারা যার যার বাসায় তারা সবাই চলে যায়। এদিকে কালো আর গরিব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের পুরো বাসাটা পুরো খারখার হয়ে গিয়েছিল। এদিকে ঠান্ডার ভিতরে তারা তখন দুইজন বাইরে বসেছিল। গরিব তো নিজের ভুল বুঝতে পারে। বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।